আসসালামু আলাইকুম। তোমরা সবাই আশা করি ভালো আছো। কানেক্টিভিটি নিয়ে যদি কোনো প্রবলেম থাকে তাহলে আমি কানেকশনটা চেঞ্জ করব। কলেজ থেকে ক্লাস নিচ্ছি, কলেজে একটু ইন্টারনেট কানেক্টিভিটির সমস্যা হচ্ছে। তো যদি তোমাদের কোনো কমপ্লেইন থাকে, ভয়েস যদি ল্যাগ করে বা শুনতে সমস্যা হয়, আমাকে একটু জানাবে, আমি সাথে সাথে ওয়াইফাইটা চেঞ্জ করব। তো টপিকে চলে যায় আমাদের আজকের টপিক। আমাদের এটা আজকে একটা রিভিশন ক্লাস, 4th সেমিস্টারের কোর্সের মাইক্রোপ্রসেসর। যদিও আমি জানি যে তোমাদের আপকামিং যে এক্সামটা আসতেছে সেটা হচ্ছে 3rd সেমিস্টারে, তোমরা হয়তো ফর্ম ফিল আপ করেছো বা করবে। তো তারপরও এটা অ্যাজ পার কলেজ প্ল্যান আমরা এটা নিচ্ছি। তো এখানে আজকে রিভিশন ক্লাসটা আমি র্যান্ডম একটা টপিক দিয়ে স্টার্ট করতে চাচ্ছি। এই টপিকটা এমন একটা টপিক যে আমার মনে হয় যে মাইক্রোপ্রসেসরের 8086, 8085 বা অ্যাসেম্বলি জিনিসপত্র তুমি যদি দীর্ঘ বিরতির কারণে অনেক কিছু ভুলে গিয়েও থাকো, আমার মনে হয় আজকের টপিকের সাথে রিলেট করতে বা এটা রিভিশন নিয়ে আমি কথাবার্তা বলতে শুরু করলে তোমাদের খুব একটা কষ্ট হবে না, তাই না? কারণ এটা অনেক কিছু মনে না থাকলেও, পিন ডায়াগ্রাম সহ ইন্টারনাল আর্কিটেকচার এই ধরনের অনেক কিছু মনে না থাকলেও এই ক্লাসটা করতে তোমাদের হয়তো কোনো সমস্যা হবে না, তাই বেছে বেছে এটা শুরু করলাম আজকে। ওকে, তো আজকে আমরা একটু অন্যভাবে ফরম্যাটে আলাপ করব। ধরো রাইট নাও স্ক্রিনে তুমি যেই স্লাইডটা দেখতে পাচ্ছ, এই স্লাইডটা বেসিক্যালি কোন কোশ্চেনের অ্যান্সার। হ্যাঁ, আমি শুরুতে এভাবে কথাটা বলা শুরু করার কারণ হচ্ছে এই যে তোমাদের অনেকেরই দাবি থাকে যে স্যার একটা সাজেশন দিলে খুব ভালো হয়, স্যার কোশ্চেন গুলো কিরকম হয় বলে দিলে একটু ভালো হয়, তাই না? তো এই ধরনের কিছু কোয়েরিজ তোমাদের থাকে। তো ধরো রাইট নাও তুমি স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছ, এইটা এটা ধরো এই টপিকটার কোশ্চেন হতে পারে যে মেমোরি ডিভাইস বলতে কি বোঝানো হয়, বা কম্পিউটারের র্যান্ডম অ্যাক্সেস মেমোরি গুলো আসলে কি। ঠিক আছে, হোয়াট ইজ র্যান্ডম অ্যাক্সেস মেমোরি ইন এন মাইক্রো কম্পিউটার সিস্টেম। তখন তোমার এটার অ্যান্সারটা হবে এই যে এইরকম একটা অ্যাপ্রোচে, যে একটা র্যান্ডম অ্যাক্সেস মেমোরিকে একটা কম্পিউটারের ভিউ পয়েন্ট থেকে, মাইক্রোপ্রসেসরের ভিউ পয়েন্ট থেকে একটা টেবিল আকারে দেখানো হয়। ঠিক আছে, যে কথাগুলো এই স্লাইডে বলা আছে আমি ব্রিফলি তোমাকে বলছি। সেটা হচ্ছে এই যে কম্পিউটারের র্যান্ডম অ্যাক্সেস মেমোরি, তোমরা জানো কম্পিউটারের 2 রকম র্যান্ডম অ্যাক্সেস মেমোরি হতে পারে। একটা হচ্ছে আমাদের মেইন মেমোরিটা, আর একটা হচ্ছে আমাদের রম যেটা, তাই না? রমও কিন্তু র্যান্ডম অ্যাক্সেস মেমোরি, কিন্তু আমরা ডাকি রম বিকজ জিনিসটা উইদাউট পাওয়ার যেহেতু সাস্টেইন করতে পারে, সেই জন্য তাকে সাম সর্ট অফ ক্রেডিট দেওয়ার জন্য তাকে আমরা রম ডাকি। বাট রমেরও অ্যাক্সেসিং মেথডটা কিন্তু র্যান্ডম অ্যাক্সেস। ঠিক আছে, সো এই যে মেমোরি চিপগুলো যেগুলো দিয়ে তুমি রম বানাও বা র্যাম বানাও হোয়াট এভার, এটা মাইক্রোপ্রসেসরের ভিউ পয়েন্ট থেকে দেখতে একটা টেবিলের মতন, যে টেবিলটায় 2টা কলাম আছে। হ্যাঁ, একটা কলাম হচ্ছে তার অ্যাড্রেস, ঠিক আছে, আর আরেকটা কলাম হচ্ছে কন্টেন্টস। ঠিক আছে, কন্টেন্টস গুলোকে বলা হয় ওয়ার্ড। সেই কন্টেন্টস গুলো যত বিটের হয় বলা হয় সেটা মেমোরির ওয়ার্ড সাইজ। ঠিক আছে, টিপিক্যালি এটা 8 বিটের হয়ে থাকে, বাট আমরা এমন ভাবে প্রেজেন্ট করি যাতে করে এখনকার মাইক্রোপ্রসেসরের মেমোরি, মাইক্রো কম্পিউটারের মেমোরি গুলোকে চাইলে 64 বিটের ওয়ার্ড সাইজ হিসেবেও দেখানো যায়। ঠিক আছে, বাট আমরা এটাকে কিভাবে চিন্তা করি, আমরা এটাকে একটা টেবিল আকারে চিন্তা করি, যে টেবিলটা কি বলতেছি 2টা কলামের, বামের কলামটা হচ্ছে তার অ্যাড্রেস, এবং সেগুলো কি হয় সিকোয়েন্সিয়াল হয়। সেটাকে তুমি এইভাবে বাইনারিতে লিখতে পারো, অথবা তোমার দেখার সুবিধাতে সেটাকে তুমি হেক্সা আকারে দেখাইতে পারো। আচ্ছা, বাইনারি হেক্সা কোনটা? আসলে বাইনারি হচ্ছে আসলে কম্পিউটার ইউজ করে বাইনারি হিসাবে, সে অ্যাড্রেস জেনারেট করে। আমরা জানি বাইনারি ভ্যালু হিসাবে অ্যাড্রেস জেনারেট করে। বাট আমরা যখন অপারেটিং সিস্টেমের ভিউ পয়েন্ট থেকে দেখি বা আমরা যখন প্রোগ্রাম করি, তখন কিন্তু আমরা সেই অ্যাড্রেস গুলোকে আমাদের অ্যাড্রেসিং এর সুবিধার্থে আমরা সেগুলোকে একটা হেক্সা ভ্যালু দিয়ে কিন্তু অ্যাড্রেস করে থাকি। ঠিক আছে, এই ছিল হচ্ছে আমাদের প্রথম টপিকটার অ্যান্সার। বা এটাকে এরপরে আরেকটা কোশ্চেন আসতে পারে, যে সেটা হচ্ছে যে হোয়াট আর দ্য থ্রি টাইপস অফ কন্ট্রোল লাইন্স বা লাইন্স ফাউন্ড ইন এ মেমোরি চিপ। ঠিক আছে, এরকম একটা কোশ্চেন আসতে পারে।
ঠিক আছে, বলা হতে পারে, তোমাকে জিজ্ঞেস করা হতে পারে যে এই মেমোরি চিপ গুলো যেগুলো আছে সেগুলোতে কয় ধরনের লাইন্স থাকে, তুমি বলবা 3 ধরনের লাইন্স থাকে। কি কি লাইন? অ্যাড্রেস লাইন, তারপর হচ্ছে ডেটা লাইন, আর হচ্ছে কন্ট্রোল লাইন। তারপরে হয়তো তোমাকে বলতে পারে যে ব্রিফলি কোনটার কি পারপাস, সেটা তোমাকে হয়তো ডিসক্রাইব করতে বলতে পারে। তো ফার্স্টে তুমি যদি অ্যাড্রেস লাইন সম্পর্কে বলতে চাও তাহলে তুমি বলবা যে একটা মাইক্রোপ্রসেসরে যতগুলো অ্যাড্রেস আছে, হ্যাঁ, প্রত্যেকটা অ্যাড্রেসে একটা করে ওয়ার্ড রাখা যায়। ঠিক আছে, একটা ওয়ার্ডের সাইজ কত হবে সেটা ডিপেন্ড করতেছে মাইক্রো ওই মেমোরিটা কত বিটের সেটার উপর ডিপেন্ড করতেছে। তো ওই যে প্রত্যেকটা লোকেশন যেটাতে একটা করে ওয়ার্ড রাখা যায়, সেই লোকেশন গুলাতে যাইতে একটা অ্যাড্রেস লাগে। ঠিক আছে, তো যতগুলো লোকেশন ততগুলো অ্যাড্রেস। এখন ততগুলো অ্যাড্রেস জেনারেট করার জন্য আমাকে কি করতে হবে? অ্যাড্রেস কেউ একটু মাইক অন করে জানাবে যে আমি আবার ফেরত এসেছি কিনা। আমাকে কি জি শুনতে স্যার, পাচ্ছ? শোনা যাচ্ছে। আচ্ছা আচ্ছা, কানেক্টিভিটিটা খুব সমস্যা করছে। আমি এখন এই জন্য মোবাইল কানেকশনে চলে গেছি। হ্যাঁ, আচ্ছা, তারপরে সমস্যা হলে আমাকে জানাবে। তো এখানে যে কোশ্চেনটা ছিল, হোয়াট আর দ্য 3 টাইপস অফ লাইন রিকোয়ার্ড ইন মেমোরি চিপস। ওকে, তো এগুলোর ফাংশন তোমাকে হয়তো ডেসক্রাইব করতে বলে, ডেসক্রাইব দ্য ফাংশন অন সিগনিফিকেন্স অফ অ্যাড্রেস লাইন। সাপোজ তোমাকে বললো, তখন তুমি এটা দেখাবা যে একটা মেমোরি হচ্ছে এরকম, যেটার ভিতরে অনেকগুলো আসলে লোকেশন আছে, প্রতিটা লোকেশনে একটা করে ওয়ার্ড রাখা যায়। ইউজুয়ালি ওয়ার্ড গুলো হয় কত, 8 বিটের ওয়ার্ড হয়। ঠিক আছে, আর সেই লোকেশন গুলাকে অ্যাক্সেস করার জন্য, যতগুলো লোকেশন সেগুলো গুলাকে অ্যাক্সেস করার জন্য আমার ইউনিক ততগুলো বাইনারি অ্যাড্রেস দরকার হবে। ঠিক আছে, এখন সেই বাইনারি অ্যাড্রেস গুলো ইনফ্যাক্ট দেখা যায়, যেটা মজার বিষয়টা হচ্ছে এরকম যে আমার যদি n সংখ্যক অ্যাড্রেস লাইন স্যার থাকে। স্ক্রিন কি বললে? হয়নি স্যার, স্ক্রিন শেয়ার হয়নি আপনার। স্ক্রিন শেয়ার হয়নি? ও মাই গড, কি ভীষণ দুষ্টামি করতেছে আমার সাথে। লাইন বোধ হয় কেটে গিয়ে আবার যখন জয়েন হয় তখন মনে হয় স্ক্রিন শেয়ারিং অফ হয়ে যায়, তাই না? কত কিছু শিখবো। আচ্ছা, তো যেটা বলতেছিলাম সেটা হচ্ছে যে এই যে এখানে একটা কোশ্চেনটা ছিল হচ্ছে হোয়াট আর দ্য 3 টাইপস অফ লাইনস ইউজড ইন মেমোরি চিপ। এই হচ্ছে 3 রকম লাইন, অ্যাড্রেস, ডেটা এবং কন্ট্রোল। তো আমরা প্রথমে অ্যাড্রেস লাইনের সিগনিফিকেন্স বলতে গিয়ে বলবো যে অ্যাড্রেস লাইন গুলো কি করে। অ্যাড্রেস লাইন গুলো হচ্ছে প্রত্যেকটা মেমোরির লোকেশনকে র্যান্ডমলি চুজ করার ক্যাপাবিলিটি দেয় তোমাকে। ঠিক আছে, আর সেখানে তোমাকে এই জিনিসটা তোমাকে অবশ্যই মেনশন করতে হবে যে তোমার যদি অ্যাড্রেস লাইনের ভ্যালু হয় n, তাহলে তুমি অ্যাড্রেস জেনারেট করতে পারবা বা অ্যাড্রেস লোকেশন অ্যাক্সেস করবা 2 টু দি পাওয়ার n সংখ্যক। তারপরে এখানে তুমি কিছু নিউমেরিক এক্সাম্পল দিয়ে বিষয়টা বলে দিতে পারবা। ঠিক আছে, আচ্ছা, আমরা যদি একদম সিম্পলিস্টিক ভিউ পয়েন্ট থেকে বলি তাহলে বলবো যে অ্যাড্রেস জেনারেট করা হয় একটা n n টু 2 টু দি পাওয়ার n ডিকোডার দিয়ে অ্যাড্রেস জেনারেট করা হয়। ঠিক আছে, বাট আসলে বাস্তবে কিন্তু বিষয়টা আসলে এত সিম্পল না। হ্যাঁ, বাট আমাদের ওই কমপ্লিকেটেড বিষয়টা জানার দরকারও নাই, কারণ আমি তোমাদের সাথে মেইন যখন ক্লাস নিয়েছিলাম তখন আমি জেনেছিলাম যে রাস্টাস জেনারেট করে কেমনে করে আসলে লোকেশন সিলেক্ট করে, এই সমস্ত বিষয়াদি তোমাদের পূর্বের কোনো সাবজেক্টও দরকার হয়নি এবং ফিউচারও হয়তো দরকার হবে না। আর এই সাবজেক্টে যেহেতু নাই তাই আর বলবো না। ঠিক আছে, আচ্ছা, এরপরে হচ্ছে ডেটা কানেকশন লাইনের বিষয়ে যেটা আছে সেটা হচ্ছে যে এই লাইনগুলো, ডেটা লাইনস গুলো, ঠিক আছে, মেমোরি চিপের যে ডেটা লাইনস গুলো, এইগুলো তোমাকে প্রথমে একটা বিষয় ক্লিয়ার করতে হবে যে এগুলো হয় আউটপুট লাইন, শুধু আউটপুট লাইন, কখন যদি মেমোরি চিপটা একটা রম চিপ হয়। ঠিক আছে, এরপরে হচ্ছে এটা ইনপুট লাইন এবং আউটপুট লাইন দুইটা পারপাস একসাথে সার্ভ করতে পারবে। আচ্ছা, বাই দ্য ওয়ে, কোথা থেকে ইনপুট করবে কোথা থেকে আউটপুট করবে? সরাসরি সেই মেমোরি লোকেশন গুলা থেকে ইনপুট আউটপুট করবে, যেখানে গিয়ে আমি ওয়ার্ড গুলাকে রাখতে চাচ্ছি। ঠিক আছে, এবং সেই লোকেশন গুলো যেখানে আমি ওয়ার্ড রাখবো যেগুলো সিলেক্টেড হবে অ্যাড্রেসের মাধ্যমে। ঠিক আছে,
তো আর আরেকটা বিষয় হচ্ছে যে এই লাইনগুলো, ঠিক আছে, এই যে বাম পাশের একদম এক্সাম্পলটা, এটা একটা বাম পাশেরটা কেন বলছি, একদম ডান পাশেরটা, সরি, ডান পাশের লাইনটা বলতেছে যে ডেটা লাইনস গুলো শুধুমাত্র আউটপুট কোন কেসে, যদি এটা একটা রম চিপ হয়ে থাকে। বাট এই ডেটা লাইনস গুলো, ঠিক আছে, ইনপুট আউটপুট দুটা পারপাজে সার্ভ করতে পারে, এরকম কিছু মেমোরি চিপও আছে। আবার ইনপুটের জন্য সেপারেট লাইন, আউটপুটের জন্য সেপারেট লাইন, এরকম টেকনোলজিরও মেমোরি চিপ ব্যবহৃত হয়ে থাকে। বাট আমি যতদূর জানি রাইট নাও মাঝেরটা এক্সিস্টেন্সে আছে, ঠিক আছে, এই টেকনোলজিটাই এখন ইউজ হচ্ছে, যে ডেটা লাইনস গুলো বাই ডিরেকশনাল, ঠিক আছে, বাই ডিরেকশনাল, এবং এগুলা ইনফ্যাক্ট হাই ইম্পিডেন্স স্টেটেও চলে যায় যখন আমি ইনফ্যাক্ট চিপটাকে আনসিলেক্ট করে ফেলি, ঠিক আছে। ডেটা লাইনস গুলো ইনপুট লাইনস যখন আমি রাইটিং পারফর্ম করি, ডেটা লাইনস গুলো আউটপুট লাইনস যখন আমি রিডিং পারফর্ম করি। কার কথা বলতেছি? র্যাম। ওকে, আর রম এর ক্ষেত্রে তো এরকম কোনো বিষয়ই নাই, ডেটা লাইনস গুলো অলওয়েজ আউটপুট লাইন। ওকে, এরপরে চিপের কন্ট্রোলিং এর জন্য কি কি লাইন আছে, ঠিক আছে। চিপের কন্ট্রোলিং এর জন্য তুমি বলবা যে চিপটাকে এনেবল করার জন্য বা ইয়ে করার জন্য একটা চিপ সিলেক্ট থাকবে, বা চিপ এনেবলও এটাকে বলা হয়ে থাকে, ঠিক আছে। এছাড়াও যেটা থাকে যে চিপটাকে রিড মোডে ব্যবহার করা হবে না রাইট মোডে ব্যবহার করা হবে, সেটার জন্য কখনো দুটো সেপারেট লাইন থাকতে পারে, অথবা অনেক সময় একটা লাইন দিয়েও কাজটা করতে পারে। একটা লাইন দিয়ে কিভাবে কাজটা করে, একটা লাইন দিয়ে যখন কাজটা করে তখন সেখানে শুধুমাত্র যেটা ব্যবহার করা হয় সেটা হচ্ছে ডব্লিউই, ঠিক আছে। এটা একটা অ্যাক্টিভ লো, একটা কন্ট্রোলিং লাইন। এটা যখন 0 থাকে তখন এটা রাইট এনেবল মোড হয়, তখন এখানে চিপে আমি ডেটা স্টোর করি, এবং ডেটা লাইনস গুলো তখন ডেটা ইনপুটিং এর ক্ষেত্রে ব্যবহৃত হয়। আর যখন ডব্লিউই এটা যখন হাই থাকে তখন রাইট এনেবল ডিসেবল হয়, বরঞ্চ এটা তখন রিড মোডে থাকে। সো তখন এই ডেটা লাইনস গুলো ডেটা আউটপুট করে, কোথায় ডেটা আউটপুট করে? অবভিয়াসলি প্রসেসরের যে ডেটা বাসটা আছে যেখান দিয়ে ডেটা আনা নেওয়া করবে, সেইখানে সে ডেটাটা আউটপুট করবে বা ডেটাটা ছেড়ে দিবে। প্রসেসর সেটা পরে কোন একটা ল্যাচ থেকে কালেক্ট করে নিবে। ওকে, এরপর আরেকটা কোশ্চেন আসতে পারে আমাদের, সেটা হচ্ছে সেটা হচ্ছে যে তোমাকে বলতে পারে যে ডেসক্রাইব দ্য মেমোরি রিড অপারেশন উইথ টাইমিং ডায়াগ্রাম, ঠিক আছে, এরকম একটা কোশ্চেন আসতে পারে। তো এই ধরনের কোশ্চেনের জন্য যে অ্যান্সারটা তুমি দিবে সেটা রাইট না তুমি স্ক্রিনে দেখতে পাচ্ছ। তো সেখানে তোমাকে এই টাইমিং ডায়াগ্রামটা, সত্যি কথা বলতে কি টাইমিং ডায়াগ্রামটা যার মুখস্থ থাকবে তার জন্য জিনিসটা ডেসক্রাইব করাটা কোনো ব্যাপার না, ঠিক আছে। আমি তোমাকে রিকমেন্ড করব যে ডেটা মেমোরি রিড অপারেশন ফ্রম এ ডেটা চিপ, এই কোশ্চেনের জন্য তুমি অন্তত শুধুমাত্র এই টাইমিং ডায়াগ্রামটা একদম মুখস্থ করে ফেলো, ঠিক আছে, তটস্থ করে ফেলো, তাহলে আর তোমার ঝামেলা হবে না। তো এই টাইমিং ডায়াগ্রামটা তোমাকে এখানে যে জিনিসটা বলতে চাচ্ছে, যেটা বুঝতে পারলে তোমার এই ডেসক্রিপশনটা আর পড়তে হবে না, সেই বিষয়টা হচ্ছে এরকম যে এখানে আমরা সিপিইউর যে এক একটা মেশিন সাইকেল দেখতে পাচ্ছি, হ্যাঁ, এর মধ্যে বেশ কয়েকটা ক্লক পালস আছে। প্রথম ক্লক পালসটার নাম দিচ্ছি T1, ঠিক আছে, এই যে আমার রেড কালারের T1 দেখতে পাচ্ছ। তারপর আমি একটু কালার চেঞ্জ করি, কালার চেঞ্জ করতে ভালোই লাগে। এরপরে গ্রিন কালারে যেটাকে মার্ক করতেছি এটা হচ্ছে আমার T2। তারপরে ধরো আমি আবার একটু কালার চেঞ্জ করি, নতুন নতুন কালার, সুন্দর সুন্দর কালার। তারপরে এই যে ধরো বেগুনি কালারে যেটা দিলাম সেটা হচ্ছে আমার T3, অবভিয়াসলি এরপরে T4 আসবে, ঠিক আছে। তো যেটা বলছিলাম সেটা হচ্ছে তুমি যখন এখানে এই মেমোরি রিড অপারেশনটা করবা তখন তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে একটা মেমোরি রিড অপারেশন যখন শুরু হচ্ছে যে ক্লকটা থেকে, সেটাকে তুমি যদি ফার্স্ট ক্লক পালস হিসেবে ধরো বা T1 টাইম স্লট হিসেবে, এটাকে বলতেছে এক একটা টাইম স্লট, ঠিক আছে। তো ফার্স্ট টাইম স্লট T1 এ কি করতেছে, একটা ভ্যালিড অ্যাড্রেস বাসে তুলে দিচ্ছে, ঠিক আছে। এখন অ্যাড্রেস বাসে এই T1 এর একদম শুরু থেকে T3 এর শেষ পর্যন্ত একটা ভ্যালিড অ্যাড্রেস বাসে থাকবে, ঠিক আছে। তো আমরা আমাদের কতটুকু মনে আছে জানি না, ঠিক আছে, একটু পুরোনো কথা বলতেই হচ্ছে। আমরা কিছু মাইক্রোপ্রসেসর সম্পর্কে জেনেছিলাম যে কিছু মাইক্রোপ্রসেসরের লিমিটেশন আছে, যে লাইক সে 16 বিট অ্যাড্রেসিং করতে চাচ্ছে, 16 বিট মেমোরি সে অ্যাড্রেসিং করতে চাচ্ছে, কিন্তু সেই মাইক্রোপ্রসেসরের অ্যাড্রেসিং এর জন্য পিন আছে 8টা,
সেই ধরনের সিচুয়েশন আমরা কি দেখেছিলাম? আমরা দেখেছিলাম কি যে সে দুইবারে অ্যাড্রেসটা পুট ডাউন করে। হ্যাঁ, একবারে সে অ্যাড্রেসের সে লোয়ার সিগনিফিক্যান্ট ৮টা বিট সে পুট ডাউন করে একটা অ্যাড্রেস ল্যাচের। তারপরে পরের সে টাইম স্লটে সে কি করে অ্যাড্রেস হাই এনেবলটা করে দিয়ে সে পরের ৮টাকে সে দিয়ে দেয়। এভাবে সে ১৬টা কমপ্লিট করে। ঠিক আছে? সেই ধরনের কেসে পুরো ভ্যালিড অ্যাড্রেসটা আসতে, আসতে এই T2 টাইম স্লটটা দরকার হয়ে যাবে। বাট আমরা যদি এখানে 8086 এর মতন মাইক্রোপ্রসেসরকে নিয়ে চিন্তা করি যে চাইলে ওই যে তোমার পুরা 20 বিটের একটা অ্যাড্রেস জেনারেট করতে পারে তোমার ওই যে অফসেট সহ। ঠিক আছে? তো তার ক্ষেত্রে ধরো আমরা ফার্স্ট থেকেই আমরা একটা ভ্যালিড অ্যাড্রেস কিন্তু অ্যাড্রেস বাসে পেয়ে যাব। তো সেই ভ্যালিড অ্যাড্রেসটা আমরা দেখতে পাচ্ছি অ্যাজ পার টাইমিং ডায়াগ্রাম পুরো T3 এর শেষ পর্যন্ত আমাদের অ্যাড্রেস বাসে থাকবে। ওকে, আচ্ছা। এই এখানে এরপরে এই অ্যাড্রেস বাসে ভ্যালিড অ্যাড্রেসটা তুলে দেওয়ার পরে এর পরের যে কাজটা হবে সেটা হচ্ছে T1 টাইম স্লটেই হবে, বাট এখানে একটা ছোট্ট ল্যাটেন্সি দেখতে পাচ্ছ যে এই চিপ এনেবলটার কথা বলতেছি, হ্যাঁ, যেটাকে আমি স্টেপ 1A নাম দিচ্ছি। ঠিক আছে? স্টেপ 1টা ছিল হচ্ছে একটা ভ্যালিড অ্যাড্রেস তুলে দেওয়া, আর স্টেপ 1A হচ্ছে যে চিপ এনেবল করা। ঠিক আছে? আমার যে ডেটাটা আমি পড়বো যে মেমোরি চিপ থেকে সেই চিপটাকে এনেবল করা। তো সেই চিপটাকে এনেবল করতে গিয়ে এখানে শর্ট একটা ল্যাটেন্সি আছে, হ্যাঁ? ঠিক আছে? এই শর্ট ল্যাটেন্সিটা ইচ্ছে করে প্রোভাইড করা হচ্ছে বিকজ আমরা জানি যে মেমোরি চিপগুলোর একটা ল্যাটেন্সি আবহমান কাল জুড়ে ছিল, এখনো আছে। তাই না? এবং এখন কিন্তু মেমোরি চিপগুলো অনেক ফাস্টার হওয়ার কারণে এই ল্যাটেন্সি গুলো অনেক বেশি আমাদেরকে আহ ভাবাচ্ছে, আমাদের এগুলো নিয়ে অনেক বেশি চিন্তা করতে হচ্ছে। ঠিক আছে? তো যাই হোক, এখানে আমরা একটা ইন্টেনশনাল ল্যাটেন্সি দেখতে পাচ্ছি যে ল্যাটেন্সি পরে আমাদের চিপটা এনেবল আছে এবং এই চিপ এনেবলটা পুরো T3 এর শেষ পর্যন্ত কিন্তু এই চিপ এনেবলটা রয়ে গেছে। ঠিক আছে? এরপরে যখন টাইম স্লট 2 শুরু হবে, ঠিক আছে? টাইম স্লট 2 শুরু হবে তখন আমি মেমোরি যেহেতু রিড করব, ঠিক আছে? রিড করার জন্য আমাকে রাইট এনেবলটা ইয়ে করতে হবে, রিড করতে হলে সরি এটা দেখা যাচ্ছে রাইট এনেবল না, এটা হচ্ছে রিড মোডে, হ্যাঁ? তো এখানে আমি রিড করতে চাচ্ছি। ঠিক আছে? তো রিড করার জন্য আমি এটা মনে হচ্ছে অ্যাক্টিভ লো, সো আমার এটাকে লো করে দেওয়া হচ্ছে কোথায়, এই যে স্টেপ 2 তে এটাকে লো লো করে দেওয়া হচ্ছে। ওকে, তো লো করে দেওয়ার পরে এটাকে একদম লো রাখা হইতেছে T3 এর শেষ পর্যন্ত এটাকে আমার লো রাখা হচ্ছে। আচ্ছা, এখন মজার বিষয় হচ্ছে যে আমি এখানে রিড সিগন্যালটা ইস্যু করে ফেলছি। এর আগে আমি কি করেছি, চিপ সিলেক্ট করেছি এবং চিপ সিলেক্টের আগেও আমি ভ্যালিড অ্যাড্রেসটা অ্যাড্রেস বাসে পুট ডাউন করেছি। সো আমার এক্সপেকটেশন কি, যে আমার এক্সপেকটেশন হচ্ছে এখন মেমোরি চিপটা ডেটা বাসে আমাকে সেই ডেটাটা দিয়ে দিবে। কোন ডেটাটা দিবে? যেই ডেটাটার অ্যাড্রেস আমি অ্যাড্রেস বাসে ভ্যালিড অ্যাড্রেস হিসেবে ছেড়ে দিয়েছি। কিন্তু এখানে আবারও একটা ল্যাটেন্সির বিষয় রয়ে গিয়েছে। ঠিক আছে? এবং তোমরা হয়তো একটা বিষয় জানো অলরেডি যে আমরা যেহেতু এখানে মেইনলি কিন্তু আলাপ করতেছি র‍্যাম নিয়ে, প্রাইমারি মেমোরি র‍্যাম নিয়ে আলাপ করতেছি এবং তোমরা জানো প্রাইমারি মেমোরি র‍্যামের জন্য আমরা যেই DRAM টেকনোলজিটা ব্যবহার করি সেখানে কিন্তু NAND ল্যাচ বা NOR ল্যাচ এগুলো ব্যবহার না করে বরঞ্চ মাইক্রোস্কোপিক ক্যাপাসিটর ব্যবহার করা হয় 10 কে স্টোর করার জন্য, এবং তোমরা জানো এটা একটা স্লো প্রসেস। ঠিক আছে? ওকে, অনেক পুরনো একটা স্টাডি বলে যে এসটেম টেকনোলজিটা যেখানে রিড অপারেশনটা 1 ন্যানো সেকেন্ডে পারফর্ম করতে পারে সেই জায়গায় সেই সময়কার একটা DRAM টেকনোলজি দিয়ে তৈরি করা ক্যাপাসিটর ব্যবহার করে তৈরি করা একটা র‍্যাম কিন্তু 60 ন্যানো সেকেন্ড পর্যন্ত সময় নিতে পারে। এই সময় নেওয়ার বিষয়টা আসলে কি? এই সময় নেওয়ার বিষয়টা হচ্ছে এই যে সেই র‍্যামটা তার প্রিভিয়াস রিড অপারেশনে যেই ডেটা বাসে ছাড়তেছিল, ঠিক আছে? অ্যাড্রেস ফলো করে নতুন অ্যাড্রেস এসে নতুন ডেটা রিকোয়েস্ট করার পরে সে পূর্বের ডেটাটাকে বদলিয়ে নতুন যে ডেটাটা চাওয়া হয়েছে সেই আপডেটেড ডেটাটা দিতে তার সময় লাগে। এর আগ পর্যন্ত এই বদলটা হতে, এই চেঞ্জটা হওয়ার আগ পর্যন্ত কিন্তু তার কাছ থেকে ডেটাটা নেওয়া যাবে না, বিকজ সেই টাইমটুকুতে কিন্তু সে অ্যাড্রেস বাসে স্টিল আগের রিড অপারেশনের জন্য যেই ডেটাটা চাওয়া হয়েছিল সেই ডেটাটা সে দিয়ে যাচ্ছে, যেটা আমার এই মেশিন সাইকেলের জন্য, এই মেশিন রিড সাইকেলের জন্য কি ইনভ্যালিড ডাটা, এটাকে নেওয়া যাবে না। আমাকে নিতে হবে একটু অপেক্ষা করে, সেটা বদলানোর পরে যে ডাটাটা আসবে সেই অপেক্ষা বা ল্যাটেন্সির পরে তুমি দেখতে পাচ্ছ যে এইখানে স্টেপ 3 তে আমার এই ভ্যালিড ডাটাটা এখানে আসছে। ঠিক আছে? সো এই টাইমিং ডায়াগ্রামটা কিন্তু এই কথাগুলোই তোমাকে বলতেছে। আর এই কোশ্চেনটা কি আসতে পারে, তোমাকে পরীক্ষায় বলতে পারে ডেসক্রাইব দ্য মেমোরি রিড অপারেশন ইউজিং টাইমিং ডায়াগ্রাম। ওকে, আচ্ছা, এবার আসো আমরা যদি ডিফারেন্ট
ঠিক উল্টো কোশ্চেনটা ফেস করি, তোমাকে যদি ডেসক্রাইব করতে বলে যে ডেসক্রাইব দ্য মেমোরি রাইট অপারেশন ইউজিং টাইমিং ডায়াগ্রাম, ইন দ্যাট কেস তুমি কি বলবা? ঠিক আছে, আবারও তিনটা তুমি ক্লক টাইম স্টেট দেখতে পাচ্ছ একটা মেশিন সাইকেলে। এই মেশিন সাইকেলটা এটা একটা রাইটিং সাইকেল। তো এখানেও তুমি দেখতে পাচ্ছ যে একদম মেশিন সাইকেলের শুরুতে স্টেপ ওয়ানে মাইক্রোপ্রসেসর তার অ্যাড্রেস বাসে একটা ভ্যালিড অ্যাড্রেস পুট ডাউন করে দিছে, এবং এই ভ্যালিড অ্যাড্রেসটা সে টাইম স্লট 3টা শেষ হওয়া পর্যন্ত কিন্তু সেই ভ্যালিড অ্যাড্রেসটাকে সে সাস্টেইন করে রাখতেছে। ঠিক আছে, পুরোটা সময় জুড়ে এই ভ্যালিড অ্যাড্রেসটা থাকতেছে। এই ভ্যালিড অ্যাড্রেসটা দিয়েই কিন্তু সে কি করছে, মেমোরি লোকেশনকে চুজ করতেছে। আচ্ছা, এটা দেওয়ার সে বেশ কিছুটা পরে, ঠিক আছে, এটা দেওয়ার বেশ কিছুটা পরে একটা ল্যাটেন্সি অ্যালাউ করে সে কি করতেছে, চিপ এনেবল করতেছে, যেটাকে আমি নাম দিতেছি চিপ স্টেপ 1A। ঠিক আছে, চিপ এনেবলটা একটু পরে আসছে। তুমি যদি টাইমিংটা চিন্তা করো, এই চিপ এনেবলটা কিন্তু T1 টাইম স্টেটের শুরুতে না, বাট সামান্য ল্যাটেন্সি দিয়ে সামান্য পরে আসছে। ঠিক আছে, চিপ এনেবলটা আসছে। চিপ এনেবলের পরে আমাদের এখন কি করতে হবে, আমাদেরকে হয় এখন রাইটিং সিগন্যাল দিতে হবে অথবা ডেটা দিতে হবে। কোনটা আগে দিব? আমরা ডেটাটা আগে দিব। ঠিক আছে, মাইক্রোপ্রসেসর কি করবে, টাইম স্লট 1 এটার যখন ফল করবে, এস ট্রিগার, ঠিক আছে, এটা যখন ফল করতে থাকবে তখনই সে ভ্যালিড ডেটাটা ডেটা বাসে ছেড়ে দিবে। এই ভ্যালিড ডাটাটা সে পুরো T3 এর অলমোস্ট শেষ পর্যন্ত সেই ভ্যালিড ডাটাটা রাখবে। ওকে, ডাটাটা রেখে এরপরে সে কি করবে, চিপটাকে রাইট মোডে নিয়ে যাবে। ঠিক আছে, ঘটনাক্রমে এটা একটা অ্যাক্টিভ লো মনে হচ্ছে চিপ, তাই সে এটাকে লো করে দিচ্ছে, যেটাকে আমরা বলতেছি স্টেপ 3। ঠিক আছে, কোথায় হচ্ছে এটা, এই স্টেপ 3 এর বিষয়টা টাইম স্লট 2 যখন শুরু হইতেছে তখন। এরপরে পুরো এই এতখানি সময় স্টেপ 4 এর আগ পর্যন্ত আমি অ্যালাউ করতেছি কাকে, মেমোরিতে, যে সে যেন ডেটাটা তার আমার সিলেক্টেড লোকেশনে সে যেন সে আস্তে 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 সেটাকে সে রাইট ডাউন করে। আমরা জানি যে অবশ্যই যে মেমোরি চিপগুলো আমাদের মাইক্রোপ্রসেসরের মতন অত ফাস্ট না। মাইক্রোপ্রসেসরের ভিতরে আমাদের রেজিস্টার গুলোতে যত দ্রুত আমরা ডেটা দিয়ে রিড রাইট করে ফেলতে পারবো, তত দ্রুত আমরা ডেফিনেটলি মেমোরি চিপের ক্ষেত্রে এক্সপেক্ট করতে পারি না। তাই তোমরা দেখতে পাচ্ছ যে পুরো T2 এর শুরু থেকে আমাদের T3 এর ফলিং এজ পর্যন্ত আমরা রাইট এনেবল করে রেখেছি, এবং এরপরে আমরা রাইট এনেবলটাকে যখন আবার ডিসেবল করে ফেলতেছি স্টেপ 4 এর ইমিডিয়েট পরে, কোথা থেকে, এই যে এই মার্ক থেকে, এখান থেকে যখন এটা ডিসেবল করে ফেলতেছি, এরপর আমাদের আরো বেশ কয়েকটা কাজ আছে। সেগুলো হচ্ছে যে আমরা ডেটা বাসটাকে ডিসকানেক্ট করে ফেলি। ঠিক আছে, ট্রাই স্টেটেড করে ফেলি, চিপ এনেবলটাকে বন্ধ করে ফেলি, এবং ভ্যালিড অ্যাড্রেসটাকে সরিয়ে ফেলি। ঠিক আছে, এই সবকিছু করে সরিয়ে ফেলে আমরা চিপটাকে একটা সামান্য রেস্ট দেওয়ার মতন একটা জিনিস প্রোভাইড করি আর কি। হ্যাঁ, সেটা প্রোভাইড করার পরে আমাদের আরেকটা মেশিন সাইকেল শুরু হবে, সেটা আবারও একটা রাইটিং সাইকেল হতে পারে, অথবা এটা এরপর একটা রিড সাইকেল হতে পারে। ঠিক আছে, আচ্ছা, এরপরে তোমাদের আরেকটা কোশ্চেন আসতে পারে, সেটা হচ্ছে মেমোরি এক্সপানশন রিলেটেড। মেমোরি এক্সপানশন মানে কি? মেমোরি এক্সপানশন মানে হচ্ছে মাল্টিপল চিপ কানেক্ট করে বড় আকারের একটা মেমোরি তৈরি করা। এখন এই মেমোরি এক্সপানশন কয় রকমের হয়? তুমি অ্যান্সার দিবা পরীক্ষায়, 2 রকমের হয়। একটা হচ্ছে অ্যাড্রেস সাইজ এক্সপানশন। অ্যাড্রেস সাইজ এক্সপানশন মানে হচ্ছে এই যে আমার এতগুলো চিপ আমি কানেক্ট করব যে এইবার আমার অনেক বেশি বেশি অ্যাড্রেস থাকবে, এবং অনেক বেশি বেশি অ্যাড্রেস মানে হচ্ছে অনেক বেশি বেশি মেমোরি স্লট। অনেক বেশি বেশি মেমোরি স্লট মানে হচ্ছে অনেক বেশি বেশি ওয়ার্ড আমি সেখানে রাখতে পারবো। ঠিক আছে, আর আরেক রকম মেমোরি এক্সপানশন হয়, সেটা হচ্ছে ওয়ার্ড সাইজ এক্সপানশন। এতে যেটা হবে সেটা হচ্ছে যে অ্যাড্রেস সাইজ ফিক্স থাকবে, বাট ওয়ার্ডের লেন্থ বাড়ানো হবে। ঠিক আছে, সাপোজ তোমার একটা মেমোরি চিপ আছে, যেই মেমোরি চিপটা 2048টা অ্যাড্রেস সাপোর্ট করে, তার মানে 2048টা ওয়ার্ড তুমি রাখতে পারবা। ঠিক আছে, কিন্তু প্রত্যেকটা ওয়ার্ডের লেন্থ কত? প্রত্যেকটা ওয়ার্ডের লেন্থ মাত্র 8 বিটের। বাট তুমি চাইতেছো যে এই মেমোরিটা এমন একটা মাইক্রো কম্পিউটারে ব্যবহার করতে, যে মাইক্রো কম্পিউটারটা 64 বিটের। 64 বিটের মাইক্রো কম্পিউটার মিনস এটা 64 বিটের ডেটা নিয়ে কাজ করে। 64 বিটের ডেটা নিয়ে কাজ করে মানে হচ্ছে ডেটা বা 64 বিটের। সো তোমাকে কি করতে হবে, যে এই মেমোরি চাইপ গুলোকে এমন ভাবে সিরিয়ালি অর্গানাইজ করতে হবে ডেটা বাসের সাথে, সো দ্যাট 8টা বোঝাই যাচ্ছে, 8টা অর্গানাইজ করতে হবে, 8 8 64। ঠিক আছে, এইভাবে অর্গানাইজ করে, সিরিয়ালি অর্গানাইজ করে মেমোরি এক্সপান্ড করাকে আমরা বলি হচ্ছে ওয়ার্ড সাইজ এক্সপানশন। ঠিক আছে, আচ্ছা, তো আমরা এরপরে এখন কয়েকটা এক্সাম্পলে চলে যাব। ঠিক আছে, একটা জিনিস অবশ্যই মনে রাখবে, সেটা হচ্ছে যে আমাদের এই মেইন মেমোরি অ্যারে ডিজাইন
এই টপিকটার সুন্দর একটা নাম আছে, ঠিক আছে, এই যেখানে আমরা মেমোরি এক্সপানশন করে থাকি। তো এই মেমোরি এক্সপানশন রিলেটেড একটা প্রবলেম আসবো, ম্যাথমেটিক্যাল প্রবলেম একটা আসবো, ঠিক আছে। সো সেখানে যাওয়ার আগে আমরা একটা টিপিক্যাল মেমোরি চিপের সাথে পরিচয় হয়ে নেই। এই যে এরকম একটা টিপিক্যাল মেমোরি চিপ বা র্যাম চিপ যাই বলো না কেন, ঠিক আছে, সেটা র্যাম চিপ এই জন্য বলতেছি বিকজ ডেটা বাসটা বাই ডিরেকশনাল দেখাইতেছে। এটা যদি রম চিপ হইতো তাহলে ইউনিডিরেকশনাল হইতো। আচ্ছা, তো এখানে যেটা বলতেছে সেটা হচ্ছে এটাতে 1K বা 1024টা অ্যাড্রেস আছে, আর প্রত্যেকটা অ্যাড্রেসের ওয়ার্ড সাইজ হচ্ছে 8, এটাই মিন করতেছে, ঠিক আছে। আর এই কন্ট্রোল লাইনস এর মধ্যে আছে হচ্ছে চিপ সিলেক্ট আছে, আর রাইট এনেবল একটা দিয়েই তোমার রিড রাইট অপারেশন কখন কোনটা হবে সেটা সিলেক্ট করা হয়। আর অ্যাড্রেস বাস আছে এখানে, ঠিক আছে, অ্যাড্রেস বাসটা অবশ্যই ইউনিডিরেকশনাল হবে। তো এই অ্যাড্রেস বাসটা এখানে যেটা হবে সেটা হচ্ছে যে অ্যাড্রেস লাইনস গুলো আর কি। তো কয়টা অ্যাড্রেস লাইন লাগবে সেটা ডিপেন্ড করতেছে টোটালি এই যে অ্যাড্রেস কয়টা সেটার উপর। এখানে অ্যাড্রেস হচ্ছে 1K, 1K মানে কত, 1K মানে হচ্ছে 1024, আর 1024 মানে কত, 1024 মানে হচ্ছে আসলে 2 to the power 10, ঠিক আছে। তার মানে এই 10টা আমার অ্যাড্রেস লাইন দরকার হবে, ঠিক আছে। 10টা অ্যাড্রেস লাইন মানে হচ্ছে A0 থেকে শুরু করে A9 পর্যন্ত, তাই না? এই হচ্ছে আমাদের বিষয়, এই বিষয়গুলো আমাদের মনে রাখতে হবে। তো আমরা এখন একটু এই বিষয়টা নিয়ে আরেকটা, এই জিনিসটা আমাদের একটু জানা থাকা লাগবে, সেটা হচ্ছে যে আসলে চিপ সিলেক্ট লো থাকলে কি হয় এবং চিপ সিলেক্ট হাই থাকলে কি হয়, এবং কন্ট্রোলিং লাইনের গুলোর ইম্প্যাক্ট আমরা এখানে ইম্প্যাক্ট আরো ভালো পাবো। সেটা হচ্ছে যে ফার্স্ট অফ অল চিপ সিলেক্ট যদি লো থাকে, ঠিক আছে, রাইট এনেবল এটা 0 না 1 কি অবস্থায় আছে ম্যাটার করে না, তাই এই জায়গায় আমি একটা এক্স দিয়ে রাখছি, ঠিক আছে। চিপ সিলেক্ট যখন লো তখন রাইট এনেবলে 0 আছে না 1 আছে ম্যাটার করতেছে না, ক্রস বসায় রাখছি বিকজ চিপটা এখন নট সিলেক্টেড মোডে আছে, আর এর ডেটা বাস গুলো এই এই অবস্থায় এই সিচুয়েশনে ট্রাই স্টেটেড বা হাই ইম্পিডেন্স মোডে আছে, ঠিক আছে। যদিও সে মাইক্রোপ্রসেসরের ডেটা বাসের সাথে কানেক্টেড, বাট সে কি এত ইম্পিডেন্স বেশি যে ডেটা বাস থেকে, মাইক্রোপ্রসেসরের থেকে আসা ডেটা বাস থেকে কোনো ডেটা ভেতরে যাবে না, আর মেমোরি চিপ থেকেও যদি কোনো ডেটা ওই মুহূর্তে আউটপুট হইতে থাকে এবং অবশ্যই হইতে থাকবে, সেটাও মাইক্রোপ্রসেসরের ডেটা বাসে উঠে বসতে পারবে না, চড়ে বসতে পারবে না, ঠিক আছে। সো এটা হচ্ছে হাই ইম্পিডেন্স, মানে হচ্ছে যে কাইন্ড অফ মনে হইব ডিসকানেক্টেড বা আসলে ডিসকানেক্টেড না, এটাকে বলা হয় স্ট্যান্ড বাই পাওয়ার মোড। ওকে, আচ্ছা, চিপ সিলেক্ট যখন হাই থাকবে, ঠিক আছে, তখন চিপটা সিলেক্টেড হবে। রাইট এনেবলটাকে লো দিলে চিপটা রাইট মোডে থাকবে, রাইট মোডে থাকা মানে হচ্ছে মাইক্রোপ্রসেসর থেকে আসা ডেটা চিপের ভেতরে স্টোর হবে। চিপ সিলেক্ট হাই রেখে রাইট এনেবলকে তুমি যদি হাই বানায় দাও তাহলে চিপটা রিড মোডে চলে যাবে, তার মানে চিপের ভেতর থেকে ডেটা বাসে চড়ে বসে মাইক্রোপ্রসেসরের দিকে রওনা হবে, ঠিক আছে। দ্যাটস ওয়াই প্রথম কেসটাকে আমরা বলতেছি ডেটা বাসটা তখন ইনপুট, আর পরের কেসটাকে বলতেছি ডেটা বাস গুলো তখন আউটপুট, বাট দুই ক্ষেত্রেই এটা অ্যাক্টিভ অবস্থায় আছে, ঠিক আছে। আচ্ছা, এরপরে তোমাকে আরেকটা টিপিক্যাল কোশ্চেন করতে পারে, সেটা হচ্ছে যে এক্সপ্লেন দা মেমোরি এক্সপানশন প্রসেস, ঠিক আছে। তো এটা তোমাকে যদি ডেসক্রাইব করতে বলে তখন তোমাকে বলতে হবে যে মেমোরি এক্সপানশনের সময় কি কি করতে হয়। এই যে এখানে রেসিপি গুলো একের পর এক পয়েন্ট ওয়াইজ বলে দেওয়া আছে মেমোরি এক্সপানশন প্রসেস, ঠিক আছে। তো এখানে মেমোরি এক্সপানশন না, এখানে মেইনলি বলতেছে যে অ্যাড্রেস সাইজ মেমোরি এক্সপানশনের জন্য প্রসেসটা। আসলে আমার স্ক্রিনটা কেটে যাচ্ছে, হ্যাঁ, আমার স্ক্রিনটা দেখা যাচ্ছে না, তাই আমি কোশ্চেনটা পড়তে পারতেছি না। আমি যদি পড়তে পারি সেটাকে নামিয়ে ফেলে, এই তো পড়া যাচ্ছে, ঠিক আছে। কোশ্চেনটা হচ্ছে এই, explain the process of word size or address size expansion of memory. ওকে, রেসিপি হচ্ছে ফার্স্ট পেজে 5টা পয়েন্ট আছে, পরের পেজে আমরা যাই সেখানে আরো বেশ কিছু পয়েন্ট আছে, বাট আমি তোমাকে রেসিপির পয়েন্টগুলো যদি সুন্দর করে বলে দেই, বিষয়টা হচ্ছে এরকম। আমরা প্রথমে দেখব যে আমাদের কত সাইজের মেমোরি দরকার, ঠিক আছে, আর আমার কাছে অ্যাভেলেবল চিপ কতগুলো আছে, ঠিক আছে, অ্যাভেলেবল চিপ গুলোর প্রত্যেকটার অ্যাড্রেস সাইজ কত। তো অ্যাভেলেবল চিপ গুলোর যে অ্যাড্রেস সাইজ, সে ধরো 1K বা 1024, আর আমার কাছে চাইছে হচ্ছে 4K বা 4048। তো
এই 4048 বা 4K কে আমি 1K দিয়ে ভাগ করব। ভাগফল কত? 4। তার মানে আমার 4টা চিপ দরকার হবে। এই 4টা চিপকে আমি কি করব? 4টা চিপকে আমি এমন ভাবে কানেক্ট করব যাতে করে তাদের প্রত্যেকের ডেটা ইনপুট আউটপুট লাইনগুলো প্যারালালি মাইক্রোপ্রসেসরের বা আমাদের সিস্টেমের মেইন ডেটা বাসের সাথে কানেক্টেড হয়। সমস্ত কন্ট্রোল লাইনস গুলো অর্থাৎ চিপ সিলেক্ট, রাইট এনেবল এরা যেন প্যারালালি মাইক্রোপ্রসেসরের করেসপন্ডিং লাইনগুলোর সাথে কানেক্ট হয়। এছাড়া এছাড়া আমার একটা ডিকোডার দরকার হবে। 4টা চিপকে আমাকে সিলেক্ট করার জন্য কি করতে হবে? আমার একটা 2/4 ডিকোডার দরকার হবে। এই 2/4 ডিকোডারের দুটো ইনপুট লাইন আসবে হচ্ছে অ্যাড্রেসের ইনপুট লাইন থেকে, বা কোন ইনপুট লাইন থেকে? আমার অ্যাড্রেসের প্রথমের লোয়ার কতগুলো ইনপুট লাইন, যে সবগুলো প্যারালালি চলে যাবে আমার 4টা চিপে। যদি 1K চিপ হয়, 1K চিপকে অ্যাড্রেস করার জন্য 10টা লাইন দরকার হয়। সো আমার মাইক্রোপ্রসেসর থেকে আসা প্রথম 10টা অ্যাড্রেস লাইন প্যারালালি 4টা চিপে যাবে। তারপরের দুটো লাইন ডিকোডারে যাবে। এরপরে যদি আরো কিছু অ্যাড্রেস লাইন উদ্বৃত্ত থাকে, সেগুলো সেই ডিকোডার সার্কিটটাকে সিলেক্ট করার জন্য চিপ সিলেক্ট হিসেবে ব্যবহৃত হবে। ঠিক আছে? এটা হচ্ছে রেসিপি। ওকে, তো এখন এই ডিকোডিংটা দুই রকম হয়। একটা হচ্ছে লিনিয়ার ডিকোডিং, ঠিক আছে, যেখানে আমরা কি করি যে আসলে কোনো ডিকোডার সার্কিট ব্যবহার করি না, আমরা আনইউজড অ্যাড্রেস লাইনগুলোকে সরাসরি চিপ সিলেক্ট হিসেবে ব্যবহার করি। আর আরেকটা পদ্ধতি হচ্ছে এই, সেটা খুব সহজ, আমাদের অ্যাড্রেস ম্যাপটা দেয়া আছে, এটা নিয়ে আমি আর কথা বললাম না। আর আরেকটা পদ্ধতি হচ্ছে এই, যেটাতে আমরা কি করি? ডিকোডার ব্যবহার করি। কয়টা চিপ ব্যবহার করি? ওই ডিকোডার ব্যবহার করলে হয় কি, যে সবগুলো লাইনকে ব্যবহার করা হয়, আর ওইটাকে বলা হয় ফুল ডিকোডিং, এবং সেখানে যেটা হয় সেটা হচ্ছে যে কোনো অ্যাড্রেস গ্যাপ যায় না। ঠিক আছে? আচ্ছা, এখান থেকে আমাদের কিছু টিপিক্যাল কোশ্চেন আসে। আমি এখানে একটা শর্ট কিছু কোশ্চেন বলে নিই। আসলে ডিপার্টমেন্টে আছে, আমি এক্সট্রিমলি সরি, ব্যাকগ্রাউন্ডে প্রচুর কেওস হচ্ছে, আমার কনসেন্ট্রেট করতে কষ্ট হচ্ছে। হ্যাঁ, তো এখানে তোমার টিপিক্যাল কিছু কোশ্চেন আসে, সেটা হচ্ছে যে এই লিনিয়ার ডিকোডিং এর সমস্যাগুলো কি? ঠিক আছে? ডিসঅ্যাডভান্টেজ অর অ্যাডভান্টেজ অফ লিনিয়ার ডিকোডিং। ঠিক আছে? অ্যাডভান্টেজ তো আসে না, ডিসঅ্যাডভান্টেজের সময় তোমাকে এই ছোট্ট টেবিলটা দিয়ে বলতে হবে যে লিনিয়ার ডিকোডিং এর ডিসঅ্যাডভান্টেজটা হচ্ছে এই, যে প্রতিটা চিপ, আমার এক্সপেকটেশন কি ছিল যে আমার যে অ্যারে মেইন মেমোরি অ্যারে ডিজাইন করতে গিয়ে আমি যেই কয়টা চিপ ব্যবহার করছি, সেই চিপগুলো যখন সিকোয়েন্সিয়ালি ব্যবহৃত হয়, লাইক প্রথম চিপটা কতগুলো অ্যাড্রেসের জন্য, তারপরে সেই চিপটার সব অ্যাড্রেস গুলো ব্যবহৃত হয়ে যাওয়ার পরে নেক্সট চিপটা ব্যবহৃত হবে, তারপরে সেগুলোর অ্যাড্রেস গুলো শেষ হয়ে গেলে তারপরে আরেকটা চিপ ব্যবহৃত হয়ে যাবে। আমার এক্সপেকটেশন থাকে কি, যে এক চিপ থেকে আরেক চিপে যাওয়ার সময় মাঝখানে অ্যাড্রেসে যেন কোনো গ্যাপ না হয়। বাট লিনিয়ার ডিকোডিং এ সেই বিষয়টা হয় না। লিনিয়ার ডিকোডিং এ সেখানে একটা অ্যাড্রেস গ্যাপ থাকে, যেটা তোমরা এখানে এই যে এই ছবিটা দেখলে বুঝতে পারবা, যে এই টেবিলে এখানে যে অ্যাড্রেস রেঞ্জটা দেয়া আছে, সেখানে তোমরা দেখতে পাবা যে কিছু অ্যাড্রেস গ্যাপ থাকে। ঠিক আছে? মানে যেটা আগের চিপের অ্যাড্রেসটা যেখানে শেষ হয়েছে, ইমিডিয়েট তারপরের চিপের স্টার্টিং অ্যাড্রেস তার ইমিডিয়েট পরের অ্যাড্রেসটা না। এতে করে যে অ্যাড্রেস গ্যাপটা থাকে, সেটাকে আমরা বলি যে একটা ইনএফিশিয়েন্ট মেথড। ঠিক আছে? আর আরেকটা বিষয় থাকে, সেটা হচ্ছে যে আমরা এই লিনিয়ার ডিকোডিং এর সময় বা ফুল ডিকোডিং এও তুমি যদি করো, সেখানে যদি কোনো একটা অ্যাড্রেস লাইনকে তুমি ব্যবহার না করো, এনসি রাখো বা ডোন্ট কেয়ার মোডে রাখো, সেক্ষেত্রে মেমোরি ফোল্ডিং বলে একটা ঝামেলা হয়। সেটা হচ্ছে এরকম, যে প্রসেসরের ভিউ পয়েন্ট থেকে জেনারেট করা দুটো অ্যাড্রেসের জন্য আসলে একটা মেমোরি অ্যাড্রেস পাওয়া যায়। ঠিক আছে? প্রসেসর জেনারেট করে দুইটা অ্যাড্রেস, বাট আসলে সেটা নিয়ে যায় একটা অ্যাড্রেসে। এই ধরনের ঘটনাকে বলা হয় মেমোরি ফোল্ড ব্যাক। ঠিক আছে? তো এই বিষয়টা এই যে এখানে বলা আছে, এগুলো কিন্তু শর্ট কোশ্চেন হিসেবে তোমরা কিন্তু পেতে পারো। তো পার্শিয়াল ডিকোডিং এর এখানে একটা ঝামেলা এই ছবিতে দেয়া আছে, এটা একটু তোমরা দেখে নিও। আর ফোল্ড ব্যাক যে সমস্যাটা হয়েছে আমার পার্শিয়াল ডিকোডিং এর কারণে, যেখানে আমি অ্যাড্রেস লাইন 15টাকে আমি ব্যবহার করি নাই, নট কানেক্টেড রাখছি। এতে করে যেটা হয়েছে সেটা হচ্ছে যে একটা মিরর অ্যাড্রেস তৈরি হয়েছে। মিরর অ্যাড্রেসের বিষয়টা কিরকম? মিরর অ্যাড্রেসের বিষয়টা হচ্ছে, তুমি যদি এই যে 04 হেক্সা অ্যাড্রেস 0400 এ যদি অ্যাক্সেস করতে চাও, প্রসেসর জেনারেট করলো 0400,
তাহলেও যেই মেমোরি চিপের যেই লোকেশন থেকে যেই ওয়ার্ডটা ডেটা বাসে আসবে 08400, ঠিক আছে, এই অ্যাড্রেসটাও যদি প্রসেসর জেনারেট হওয়ার কথা না, ঠিক আছে। এই ধরনের ডিকোডিং এ অবশ্যই তোমার অপারেটিং সিস্টেমকে খুব কেয়ারফুলি মিররড অ্যাড্রেস গুলোকে অ্যাভয়েড করতে হবে। বাট যদি কোনো কারণে জেনারেট হয়ে যায় বা তুমি অ্যাসেম্বলি করার সময় তুমি যদি এইভাবে অ্যাড্রেসকে তুমি যদি সরাসরি অ্যাড্রেস করে বসো, তাহলে যেটা হবে সেটা হচ্ছে যে এই অ্যাড্রেসটাও তোমাকে কিন্তু সেম মেমোরি চিপের সেম ওয়ার্ডটাকে তুলে নিয়ে আসবে, ঠিক আছে। এই ধরনের ঘটনাকে আমরা বলি হচ্ছে মেমোরি ফোল্ড ব্যাক। আর এইগুলা তৈরি হয়েছে, এই ঘটনাটা ঘটার কারণ হচ্ছে তোমার অ্যাড্রেস মিররিং এর কারণে হয়ে থাকে, ঠিক আছে। আচ্ছা, তো ফুল ডিকোডিং এর এই যে আমি যেটা বললাম, ফুল ডিকোডিং এর একটা এক্সাম্পল যদি আমরা দেখি, আমাকে এখানে যেটা বলছিল সেটা হচ্ছে যে একটা 4 কিলোবাইট র্যাম তৈরি করতে বলছে, তার জন্য একটা 8 বিটের মাইক্রোপ্রসেসরের জন্য। হ্যাঁ, পরীক্ষায় কোশ্চেন গুলো থাকলে যে জিনিসগুলোর দিকে তোমরা নজর দিবে সেটা হচ্ছে এই যে তোমাকে কি তৈরি করতে বলছে। ফার্স্ট অফ অল ক্যাপাসিটি হতে হবে 4 কিলোবাইট, ঠিক আছে। এই 4 কিলোবাইট হচ্ছে অ্যাড্রেস সাইজ, ঠিক আছে। এই যে এই 4 কেবি হচ্ছে তোমার অ্যাড্রেস সাইজ, 4 কেবি কি সাইজ? অ্যাড্রেস সাইজ। হ্যাঁ, কি সাইজ? অ্যাড্রেস সাইজ। মানে এতগুলো মেমোরি লোকেশন তোমার তৈরি করতে হবে, অ্যাড্রেস সাইজ। 8 বিটের মাইক্রোপ্রসেসরের জন্য যেহেতু তৈরি করতে বলছে, তার মানে এটা হচ্ছে তোমার ডেটা লাইন হবে D0 থেকে D7, ঠিক আছে। এরপরে তোমাকে কোশ্চেনের সেকেন্ড লাইনে দেখতে হবে যে এই র্যামটা তৈরি করার জন্য তোমাকে যেই মেমোরি চিপ দেওয়া হবে বা র্যাম চিপ দেওয়া হবে, সেই র্যাম চিপের স্পেসিফিকেশন কি? সেই র্যাম চিপের স্পেসিফিকেশন এই যে পরবর্তী লাইনে আমরা দেখতে পাচ্ছি 1K মাল্টিপ্লাইড বাই 8, ঠিক আছে। এটা তোমাকে যেটা বলতেছে সেটা হচ্ছে যে চিপটা নিজের ইটসেলফ 1K বা 1024টা বা 1024টা লোকেশন আছে এবং সে অ্যাড্রেস লাইন সাপোর্ট করে হচ্ছে A0 থেকে A9 পর্যন্ত 10টা অ্যাড্রেস লাইন, ঠিক আছে। কারণ 1024 কি 2 টু দি পাওয়ার 10, 2 টু দি পাওয়ার 10, ঠিক আছে। সেখান থেকে আমরা এটা বুঝতে পারছি। আর এখানে আমার ওয়ার্ড সাইজ এক্সপানশন করতে হবে না, বিকজ এই র্যাম চিপটার অলরেডি D0 থেকে D7 আছে। যদি D0 থেকে D7 না থাকতো তাহলে আমার এখানে অ্যাড্রেস সাইজ এক্সপানশনের পাশাপাশি ওয়ার্ড সাইজও এক্সপান্ড করতে হইতো। আশা করি এত খারাপ জিনিস দিবে না, দিলে একেবারে তোমার পেজে ধরতে চাইবে না, এত বড় একটা ছবি হবে। আচ্ছা, এরপর আমি যে কাজটা করব সেটা হচ্ছে যে আমি আমার অ্যাড্রেস ম্যাপটা তৈরি করে ফেলবো, ঠিক আছে। আমরা বাই দিস টাইম বুঝে ফেলছি খুব সহজ হিসাব যে এখানে আমার 4টা র্যাম চিপ দরকার হবে, ঠিক আছে। যার মধ্যে আমার প্রথম র্যাম চিপের আমার স্টার্টিং অ্যাড্রেস হবে হচ্ছে একদম সবগুলো 0। এই যে আমার স্টার্টিং অ্যাড্রেস সবগুলো হচ্ছে 0। আচ্ছা, এখন এখানে একটা ছোট্ট একটা বিষয় আছে, তোমরা জানো যে এই স্টার্টিং অ্যাড্রেসটা অনেক সময় কোশ্চেনে বইলা দেয় যে স্টার্টিং অ্যাড্রেসটা কত থেকে হবে, বাট যদি কোশ্চেনে স্পেসিফিক বলা না থাকে যে তুমি যে 4 কিলোবাইট র্যাম তৈরি করবা সেটা স্টার্টিং অ্যাড্রেস এত হইতে হইব, এরকম স্পেসিফিক যদি কিছু বলা না থাকে, তুমি কি করবা? এই যে আমি যে রেড কালারের মার্ক করছি এখানে সবগুলো 0 দিয়ে শুরু করবা, ঠিক আছে। সবগুলো 0 দিয়ে শুরু করবা। এখন খেয়াল করো এখানে আমি কিছু কালার কোডের বিষয় আছে এখানে। হ্যাঁ, এখানে খেয়াল করো A0 থেকে A9 এগুলোর এই 10টা লাইন প্রত্যেকটা চিপে স্টার্ট হবে অল 0 থেকে এন্ড হবে অল 1 দিয়ে। হ্যাঁ, তুমি এই টেবিলটা প্রথমে তৈরি করে ফেলবা। টেবিল তৈরি হয়ে যাওয়ার পর ছবি আঁকা কোনো ব্যাপার না, ঠিক আছে। প্রতিটা চিপে প্রথম 10টা লাইন স্টার্টিং অ্যাড্রেসের ঘরে পড়বে অল 0 আর এন্ডিং অ্যাড্রেসের ঘরে পড়বে অল 1। এমনি করে সবগুলো বসানোর পরে এরপরে তুমি কি করবা? প্রত্যেকটা চিপের সিলেকশনের জন্য ডিকোডার সিগন্যাল প্রিপেয়ার করার জন্য তুমি কি করবা? অ্যাড্রেস লাইন ব্যবহার করবা। এখন র্যাম চিপ 0টাকে তুমি সিলেক্ট করতে চাও যখন সে এটা অবশ্যই আমার একটা 2/4 ডিকোডার দরকার হবে। এটা তুমি তখনই সিলেক্ট করতে চাও যখন তোমার অ্যাড্রেস লাইন A11 আর A10 যাদেরকে ইয়েলো মার্ক করছি, যখন এরা সবাই 0 প্রোভাইড করবে। সো স্টার্টিং অ্যাড্রেস থেকে এন্ডিং অ্যাড্রেস পর্যন্ত A10 এবং A11 00 জেনারেট করবে। সেকেন্ড র্যাম চিপটা তখনই সিলেক্টেড থাকবে যখন A0 এবং A11 স্টার্টিং থেকে এন্ডিং পর্যন্ত